দল বিএনপির অঙ্গ সংগঠনের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা জরুরি বললেন রিজভী। এখনো ভারতের তাবেদারিতেই নিয়ন্ত্রিত বাংলাদেশ, অভিযোগ জামায়াতের। বিগত সময় লুটপাটেই ধ্বংস রেল খাত। গণভোট অধ্যাদেশ অবৈধ বললেন আইনমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধানের সঙ্গে জালিয়াতি, অর্ডিন্যান্সে গঠনতন্ত্র পরিবর্তন অসম্ভব। এবং বিশৃঙ্খল পুলিশ বাহিনী এখন অনেকটাই সুশৃঙ্খল, দাবি আইজিপির। আধুনিক প্রযুক্তি নির্ভর সেবার জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। বিরোধী দলের গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের জন্য জরুরি বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে 9 মে বিএনপির 3 অঙ্গ সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের নিয়ে মতবিনিময় সভার প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, গণতন্ত্রের সরকার তার কাজ করবে আর বিরোধী দল সরকারের সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। তবে সেই সমালোচনা হতে হবে গঠনমূলক। উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলতে মিথ্যা তথ্য ছড়িয়ে কর্মসূচি নেওয়া হলে তা ষড়যন্ত্রের অংশ হয়ে দাঁড়ায়। আগামীকাল 9 মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর 3টি অঙ্গ সংগঠন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে। এদেশের গণমানুষের নেতা, বিএনপির সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো গণতন্ত্র মানেই তো হচ্ছে সরকার তার কাজ করবে আর বিরোধী দল তার সমালোচনা করবে। বিরোধী দল যারা আছেন তারা সেই সমালোচনা করবেন, তবে সমালোচনাটা যেন গঠনমূলক। ভারতের তাবেদারিতে এখনও বাংলাদেশ নিয়ন্ত্রিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিগত সময় ক্ষমতাসীনরা রেলওয়েতে লুটপাট করে ধ্বংস করেছে। ট্রেড ইউনিয়নকে পুঁজি করে তারা লাভবান হলেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। ওই কারখানা কার কথায় যাবে, কত লোক দেশি কত লোক ইন্ডিয়ান নিতে হবে, আপনি প্রেসক্রিপশন দেবেন আর সেই প্রজেক্ট নিয়ে আমার কাছে টাকা দেবেন আর আপনি বড় লাভের টাকা ফেরত দেবেন। আমার গণতন্ত্র, আমার নির্বাচন, আমার ব্যবসা বাণিজ্য, আমার সীমানা স্বাধীন থাকবে, আমার পানি সমস্যা, আমার বর্ডার সমস্যা, আমার ব্যবসা বাণিজ্য, আমার ট্রেড ব্যালেন্স, এই সব ব্যাপারে আমরা স্বাধীন থাকবো। কোন দেশের নির্দেশে আমার দেশ চলবে। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা যায় না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় জুলাই সনদ বাস্তবায়নে অধ্যাদেশকে সংবিধানের উপর জালিয়াতি হিসেবে আখ্যা দেন তিনি। একে বৈধতা দেওয়ার জন্য গণভোট অধ্যাদেশ জারি করা হয়েছে, সেটি অবৈধ বলে উল্লেখ করেন আইনমন্ত্রী। এখন ওনারা সেই সমস্ত কিছু বাদ রেখে একটা আদেশ জারি করে একটা ক্যামোফ্লেক্স তৈরি করলেন, যেটাকে আইনের ভাষায় আমরা বলছি ইট ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। এই অর্ডিন্যান্সটা করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রশ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য। তাহলে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশই অবৈধ, তার প্রভিশন ক্যারি আউট করার জন্য এই অর্ডিন্যান্সটা করলেন। 24 ঘন্টায় হামে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 1494 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে 2 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি খুলনা 1, সিলেটে 3 এবং বরিশালে 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশে 24 ঘন্টায় নতুন করে 282 জনের হাম শনাক্ত হয়েছে। স্বাধীনতার 55 বছরে সরকারিভাবে দেশের কোনো হাসপাতালে থ্যালাসেমিয়া চিকিৎসার সুযোগ সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। রাজধানীর মগবাজারে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 2026 উপলক্ষে আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি। সেমিনারে এই রোগে সচেতনতা বৃদ্ধি এবং সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিতে সরকার কাজ করবে বলে আশ্বাস দেন মন্ত্রী। দেশে প্রতি 9 জনে 1 জন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বলে জানান চিকিৎসকরা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে।
দেশে প্রতি বছর 7 থেকে 8 হাজার শিশু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়। এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা 60 থেকে 70 হাজার। বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে থ্যালাসেমিয়া ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে এ তথ্য জানানো হয়। এতে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তির দুর্ভোগ উল্লেখ করে চিকিৎসকরা জানান, দেশে প্রতি 9 জনে একজন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। 5-6 বছর বয়সে প্রথম ধরা পড়ে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া রোগীর প্রথম চ্যালেঞ্জ হচ্ছে রক্ত, এবং রক্তটা হতে হবে নিরাপদ রক্ত। সহায়তা যদি সম্পূর্ণভাবে আমাদের সাথে থাকে তাহলে আমরা থ্যালাসেমিয়া পেশেন্টদের ক্ষেত্রে হাসি মুখটা ধরে রাখতে পারবো। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন বলেন, স্বাধীনতার 55 বছরে দেশের কোনো হাসপাতালে থ্যালাসেমিয়া রোগের চিকিৎসার সুযোগ সৃষ্টি হয়নি। স্বাধীনতার 55 বছর পার হয়ে গেছে আমাদের। সো এখন পর্যন্ত আমরা থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসার জন্য সরকারিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজেও আমরা সেই সুযোগ সৃষ্টি করতে পারি না। এমন বাস্তবতায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী। বলেন, বিবাহের পূর্বে অবশ্যই রক্ত পরীক্ষা করা জরুরি। কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হলে সামাজিক আন্দোলন দরকার, আর আন্দোলনটা খুব সহজ। ব্লাড টেস্ট কিন্তু খুব কঠিন টেস্ট না। আমাদের দেশে বিয়ে হতে হলে সবার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ব্লাডের কিছু কিছু পরীক্ষা অবশ্য করণীয়। সবশেষে রোগীর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে সরকার সহযোগিতা করবে জানিয়ে মন্ত্রী বলেন, চিকিৎসা সেবা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার চায় একটি মানবিক দেশ গড়তে। আমাদের সরকারের বর্তমান কমিটমেন্ট, আমরা একটা মানবিক সমাজ ব্যবস্থা, মানবিক বাংলাদেশ চাই। বর্তমান সরকার আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করবে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পশ্চিমবঙ্গে আগামীকাল রাজ্য সরকারের শপথ নেবে ভারতীয় জনতা পার্টি বিজেপি। বিধানসভা ভাঙার কারণে মুখ্যমন্ত্রী পদে আর থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজয় থালাপতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকলেও তার দল টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য তাকে জোট সঙ্গীদের উপর নির্ভর করতে হচ্ছে। দর্শক, প্রতিবেদনটি প্রক্রিয়াধীন থাকায় আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশে বেড়েই চলেছে বজ্রপাতে প্রাণহানি। গেল এক দশকে এতে প্রাণ হারিয়েছেন ৩৫০০-এরও বেশি মানুষ। বর্ষা মৌসুম শুরুর আগেই চলতি বছরের এপ্রিল পর্যন্ত এতে মৃত্যু হয়েছে প্রায় ৬০ জনের। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা বৃদ্ধি সহ আবহাওয়ার বিরূপ প্রভাবের ফলেই ঘটেছে এমন ঘটনা। নাজমুল ইসলামের ৩ পর্ব প্রতিবেদনে আজ থাকছে প্রথম কিস্তি। মেঘের অভ্যন্তরে বৈদ্যুতিক স্রোতের ঝলকানি হল বজ্রপাত, যা প্রকৃতির শক্তিশালী ও বিপজ্জনক ঘটনা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বজ্রপাতের ঘটনা বেড়েছে। এর সঙ্গে আশঙ্কাজনক হারে বেড়েছে প্রাণহানির সংখ্যাও। বিশেষ করে গ্রাম অঞ্চলে কৃষিজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যেই বজ্রপাতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। গেল এক দশকে বজ্রপাতে প্রাণ হারিয়েছে ৩৫০০-এরও বেশি মানুষ। পরিসংখ্যান বলছে ২০২০ সালে বজ্রপাতে মারা যান ৪২৭ জন, ২০২১ সালে ৩৫০ জন, ২০২২ সালে ৩৪০ জন, ২০২৩ সালে ৩২২ জন, ২০২৪ সালে ২৯৭ জন এবং ২০২৫ সালে আবারও বেড়ে দাঁড়ায় ৩৫০ জনে। আর চলতি বছরের এপ্রিল মাসেই প্রাণ হারিয়েছে ৬০ জনেরও বেশি মানুষ। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বজ্রপাতের ঝুঁকিতে থাকা শীর্ষ জেলাগুলোর মধ্যে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইল, পাবনা এবং রাজশাহী। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, বন উজাড় এবং জলাভূমি ভরাট সহ নানা পরিবেশগত কারণে বজ্রপাতের প্রবণতা বাড়ছে। দেখা যায় যে টেম্পারেচারের সঙ্গে থান্ডারস্টর্ম ফরমেশনের একটা সম্পর্ক আছে। যেহেতু তাপমাত্রাটা বেশি, থান্ডারস্টর্মটা বেশি হচ্ছে। আবার আপনি যদি পলিউশন যদি বলেন, যে বাতাসের দূষণের সঙ্গে এটা একটা সম্পর্কযুক্ত, কারণ আপনার কোনো পার্টিকেল ছাড়া কিন্তু তার উপরে আপনার ময়েশ্চার কনডেন্স হতে পারে না। বন উজাড়, জলাভূমি ভরাট, দ্রুত নগরায়ন এবং নানা ধরনের পরিবেশ বিপর্যয়ের ফলে স্থানীয় আবহাওয়াগত ভারসাম্য বিনষ্ট হয়েছে। বজ্রপাতের ঝুঁকিও তাতে বৃদ্ধি পাচ্ছে।
এদিকে বজ্রপাতের 4টি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করে এর জন্য দ্রুত শিল্পায়ন দায়ী বলে জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মুস্তফা কামাল পলাশ। বজ্রত ঝড় সৃষ্টির জন্য আমাদের আসলে আবহাওয়া বৈজ্ঞানিক ভাষায় 4টা উপাদান লাগে। এই 4টা মশলার মধ্যে আমরা দেখতেছি 2টি মশলার পরিমাণ বাংলাদেশে এমনিতে বৃদ্ধি, মানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে এটি হচ্ছে। শিল্প শুরুর পরে আজ পর্যন্ত প্রায় 300 বছরের কাছাকাছি সময়ে সেটি হচ্ছে যে আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রায় 1.5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বৃদ্ধি পেয়েছিল। বিজ্ঞানীদের গবেষণা বলছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে বজ্রপাতের আশঙ্কা বেড়ে যায় 12 থেকে 20%। বাংলাদেশে যেভাবে ক্রমাগতভাবে বাড়ছে তাপমাত্রা, তাতে ভবিষ্যতে বজ্রপাত আরও বাড়বে। কিন্তু এই দুর্যোগ মোকাবেলায় সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে কিংবা অতীতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল সে বিষয়ে জানব দ্বিতীয় পর্বে। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। লাগামহীন নিত্যপণ্যের দামে দেশে হারা ক্রেতা। গরিবের আমিষ, ব্রয়লার মুরগি ও ডিমের দামও বাড়তি। 1 মাসে 1 ডজন ডিমের দাম বেড়েছে 40 টাকা পর্যন্ত। দীর্ঘদিন ধরেই দামের উত্তাপে পড়ছে সবজির বাজার। এবার যুক্ত হয়েছে বৃষ্টির অজুহাত। মাছের দামেও নেই স্বস্তি। এদিকে সরকার দাম বাড়িয়েও সরবরাহ স্বাভাবিক করতে পারেনি সয়াবিন তেলের বাজার। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্যে লাগাম টানতে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতার। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। থরে থরে হরেক রকম সবজিতে ভরপুর বাজার। নানা রঙের তাজা সবজির সমাহার প্রকৃতির এক ক্যানভাসের মতো, যা ক্রেতাদের চোখ জুড়িয়ে দেয়। কিন্তু কিনতে গিয়েই হোঁচট খান ক্রেতা। বেগুন, শসা, কাঁকরোল কেজি প্রতি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। পেঁপে, কচুল্লতি, করলা, পটল, ঢেঁড়স, লাউ সবই শতকের ঘরে। মধ্যবিত্ত নিম্নবিত্তদের কষ্ট হয়। আসলে সবজির দামটা অতিরিক্ত। বাজার একদম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই অবস্থা থাকলে তো মানে কঠিন অবস্থা হয়ে যাবে সবার জন্য। বাজারে ডিমের দাম আরো বেড়েছে। 1 সপ্তাহে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে 10 টাকা, আর 1 মাসের কম সময়ের মধ্যে ডজনের দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত, একবার খেতে গেলে 2-4টা ডিম হলে তাদের সংসার চলে, কিন্তু এটার উপরে এখন ভালো প্রভাব পড়ে গেছে। আমাদের এনে 60,000 ডিম আসার কথা, এনে মাত্র আছে আপনার 40,000 ডিম। কিছুতেই লাগাম টানা যাচ্ছে না ব্রয়লার মুরগির দামে। বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়, আর প্রতি কেজি সোনালী বিক্রি হচ্ছে 360 টাকা পর্যন্ত। খাসির মাংস 1250, গরুর মাংস 850। এটা একটা হচ্ছে সিন্ডিকেটের মতোই কিছুটা, হ্যাঁ আমার কাছে এরকম মনে হয়, কারণ হঠাৎ করেই গরুর মাংসের দাম 750 থেকে 800 টাকা, 850 টাকা হয়ে গেল। দেখা গেছে ফার্মে যাইতে লইলে 3-4 করে তেল লওয়া লাগে, একবার অনেক সময় তেল দেয় না, ওই কারণে এই সমস্যাটা হয়। স্বস্তি নেই মাছের বাজারেও। 1 কেজি ওজনের রুই মাছ 350, আকারে বড় হলে দাম হয় 450 থেকে 500 টাকা। চাষের পাঙ্গাস, তেলাপিয়া, পাবদা মাছের দামও নেই নিম্ন আয়ের নাগালে। একটু বড় মাছ কিনতে গেলে আমরা কিনতে পারি না, তখন আমাদের বিবেচনা করতে হয় যে তেলাপিয়া, তারপরে সিলভার কাপ, এইসব মাছের দিক তাকাইতে হয়। চাষের মাছ 250 টাকার উপরে, এটাও আমাদের আসলে মধ্যবিত্তদের নাগালের বাইরে। এদিকে পাইকারি ও খুচরা পর্যায়ে প্রায় 3 মাস ধরে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট থাকার পর 1.5 সপ্তাহ আগে দেশে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে 4 টাকা বাড়ানো হলেও স্বাভাবিক হয়নি বাজার। ওই 1 সপ্তাহ আগে 2 কার্টন দিছিল, এর লাগে 1 বস্তা চাউল ধরে দিছে, মিনিকেট চাউল 5 লিটার 1 লিটার চাইলে 20 কার্টন দেয়, মাত্র 2 কার্টন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হিসেবে গ্রাম শহর নির্বিশেষে সার্বিক মূল্যস্ফীতি এখন 9% বেশি। তাই নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বিশৃঙ্খল পুলিশ বাহিনী এখন অনেকটাই সুশৃঙ্খল বলে দাবি করেছেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। তিনি আরও বলেন, আধুনিক জনবান্ধব ও প্রযুক্তি নির্ভর বাহিনী গড়ে তোলাই চূড়ান্ত লক্ষ্য। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় জানান তিনি। দুপুরে রাজধানী খিলক্ষেতে পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে এসব কথা বলেন আইজিপি। এ সময় ডিএমপি কমিশনার বলেন, প্রযুক্তি নির্ভর ডিএমপি গড়ে তোলার কাজ চলছে। এমদাদুল হক খানের রিপোর্ট। শুক্রবার দুপুরে রাজধানীর 300 ফিট সংলগ্ন পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি এলাকায় স্থাপিত খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে তিনি বলেন, পর্যটন এলাকা হিসাবে এখানে চুরি ছিনতাই সহ নানা অপরাধ সংঘটিত হওয়ার প্রবণতা বাড়ছে, তাই দ্রুত সেবা দিতেই এ ফাঁড়ি উদ্বোধন বলে জানান তিনি। 300 ফিট এক্সপ্রেসওয়ে ও আশপাশ এলাকায় রাত্রিবেলায় বিনোদন প্রেমী মানুষের ব্যাপক সমাগম হয়, যার ফলে স্থানীয় পর্যায়ে সার্বক্ষণিক শক্তিশালী পুলিশি উপস্থিতি অপরিহার্য হয়ে পড়েছে। বর্তমান সরকার পুলিশের প্রতি আন্তরিক, পুলিশের মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূরণ করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। পুলিশেরও যে আমাদের একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, সেটা অনেকাংশে আমরা গুছিয়ে আনতে সক্ষম হয়েছি। আমরা একটি আধুনিক জনবান্ধব প্রযুক্তি নির্ভর পুলিশিং ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি। পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বিগত সরকারের সময় আমলাতান্ত্রিক জটিলতার কারণে পুলিশের কাঙ্ক্ষিত মান উন্নয়ন সম্ভব হয়নি বলেও দাবি করেন তিনি। আগে যেভাবে বলা হতো যে আমলাতান্ত্রিক জটিলতা, ফাইল গেলে এটা সঠিক সময়ে সিদ্ধান্ত আসে না, এখন কিন্তু সেই দিন নাই। এখন দিন বদলেছে, নতুন সরকার নতুন উদ্যমে কাজ শুরু করেছে। পরে ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা নিশ্চিতে রাজধানীতে আরো পুলিশ ফাঁড়ি করা হবে। মঞ্জুরিকৃত 57টা পুলিশ ফাঁড়ি আছে। এই ফাঁড়িগুলো আমরা বিভিন্নভাবে রিঅ্যারেঞ্জ করে যেখানে যেখানে ক্রাইম এফেক্টেড, যেখানে জনসংখ্যা বেড়েছে, যেখানে প্রয়োজন সেখানে আমরা নিয়ে যাচ্ছি। এই নিয়ে যাওয়ার কাজও চলতেছে। এই অংশ হিসাবে খিলক্ষেত পুলিশ ফাঁড়ি। প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর নিরাপত্তায় পুলিশ আরও সক্রিয়ভাবে কাজ করবে বলেও জানান ডিএমপি প্রধান। ক্রাইমকে কন্ট্রোলে আনার জন্য একদিকে আমরা ভৌত অবকাঠামো এক্সটেনশন করতেছি, ফাঁড়ি এক্সটেনশন করতেছি, পাশাপাশি আমরা টেকনোলজি এগিয়ে আগায় যাচ্ছি। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। জীবাশ্ম জ্বালানি মুক্ত দেশ ও পৃথিবী চায় তরুণ জলবায়ু কর্মীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে অংশ নিয়ে তারা বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারে সারা পৃথিবীতে বাড়ছে বৈশ্বিক উষ্ণায়ন। অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহারে বাড়ছে পরিবেশ দূষণ। উন্নত দেশগুলোর অপরিকল্পিতভাবে ফসিল ফুয়েল ব্যবহারের কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তরুণ জলবায়ু কর্মীরা বলেন, বাসযোগ্য পৃথিবী গড়তে জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করতে হবে। বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংলিশ ক্লাব লেস্টার সিটির জনপ্রিয় ফুটবলার হামজা চৌধুরীকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফুড ও গ্রসারি ডেলিভারি অ্যাপ ফুডি। গুলশানের ভেনেসা হোটেলে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে পার্টনারশিপ চূড়ান্ত হয়, যা বাংলাদেশের নিজস্ব ফুড ও গ্রসারি ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবে ফুডির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। ফুডির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সিওও শাহনেওয়াজ মান্নান, ডিরেক্টর মোহাম্মদ আল ওয়াসি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হামজা ফুডির বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমে অংশ নেবেন এবং সারা বাংলাদেশে ফুডির ব্র্যান্ড পরিচিতি আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবেন। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে সংস্থার শীর্ষ দুই কর্মকর্তার দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া তারা কর্মবিরতিও পালন করছে। এ সময় তারা এক দফা এক দাবি স্লোগান দিয়ে চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ এবং এমডি নুরুল আমিনের অবিলম্বে পদত্যাগ দাবি করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গে আগামীকাল রাজ্য সরকারের শপথ নেবে ভারতীয় জনতা পার্টি বিজেপি। বিধানসভা ভাঙার কারণে মুখ্যমন্ত্রী পদে আর থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বিজয় থালাপতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকলেও তার দল টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য তাকে জোট সঙ্গীদের উপর নির্ভর করতে হচ্ছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গে আগামীকাল রাজ্য সরকারের শপথ নেবে ভারতীয় জনতা পার্টি বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ কাল রাজ্যে আসছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কাল শপথ নেবেন নতুন সরকার। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আর.এন. রবি। এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানান তিনি। বিধানসভা ভাঙার কারণে মুখ্যমন্ত্রী পদে আর থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করার পর নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতে অমিত শাহ কলকাতায় এসে পরিষদীয় দলের বৈঠক করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী।
এদিকে বিজয় থালাপাতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকলেও তার দল টিভিকে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য তাকে জোট সঙ্গীদের উপর নির্ভর করতে হচ্ছে। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। কাল বিএনপির অঙ্গ সংগঠনের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা জরুরি বললেন রিজভী। এখনও ভারতের তাবেদারিতে নিয়ন্ত্রিত বাংলাদেশ, অভিযোগ জামায়াতের। বিগত সময়ে লুটপাটেই ধ্বংস রেল খাত। গণভোট অধ্যাদেশ অবৈধ বললেন আইনমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধানের সঙ্গে জালিয়াতি, অর্ডিন্যান্সে গঠনতন্ত্র পরিবর্তন অসম্ভব। এবং বিশৃঙ্খল পুলিশ বাহিনী এখন অনেকটাই সুশৃঙ্খল, দাবি আইজিপির। আধুনিক প্রযুক্তি নির্ভর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।